অনেকেই অনেক রকমের বিয়েবাড়িতে গেছেন, ছোট বড়। কিন্তু এরকম কি কখনো কোনো বিয়েবাড়ি আপনারা অ্যাটেন্ড করেছেন যেখানে মেয়ের বয়স মাত্র ৮ এবং ছেলের বয়স মাত্র 12.5? আমি যে ঘটনাটা এখন আপনাদেরকে বলবো এটা কিন্তু অনেক পুরনো বা অনেক মান্ধাতা আমলের কোনো ঘটনা বলছি তা কিন্তু নয়। এটা মাত্র 11 বছর আগে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। এবং যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু এই পুরো ঘটনাটার প্রায় নিজেই সাক্ষী ছিলেন। এরকম একটা বিয়ে এবং সেই বিয়ের পরে যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু আজকের এই এপিসোডে আপনারা শুনবেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আজকের এই ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং খুব ভয়ের একটা ঘটনা। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকেই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডি ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিতে চাই। আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা যেন সকলের শোনার মতো হয়, ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে এবং সেই ঘটনার মধ্যে কোনো না কোনো বিদ্বেষমূলক কিছু যেন না থাকে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে রাজস্থান থেকে বিজনবাবু লিখে পাঠিয়েছেন। উনি যেটুকু জানিয়েছেন যে বিগত 6-7 মাস ধরে উনি আমাদের চ্যানেলে ঘটনা শোনেন এবং ওনার ভীষণই ভালো লাগে। উনি এবং ওনার ফ্যামিলি প্রত্যেক দিন রাতের বেলা ডিনারের পরে আমাদের চ্যানেলের ঘটনা শোনেন। তো বিজনবাবুকে এবং ওনার পরিবারের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো উনি যখন আমাদের চ্যানেলের ঘটনা শোনা শুরু করেন তখন থেকে ওনার মনে হয়েছিল যে ওনার নিজের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা উনি শেয়ার করবেন, যে ঘটনাটা উনি নিজে একদম কাছ থেকে দেখেছেন এবং এরকম একটা ঘটনা যে ঘটতে পারে সেটা হয়তো উনি নিজেই লিখেছেন যে ঘটনাটা যদি উনি কারোর মুখে শুনতেন হয়তো ওনার সেভাবে বিশ্বাস হতো না। কিন্তু যেহেতু এই পুরো বিষয়টা ওনার চোখের সামনে ঘটেছে তাই ওনার অবিশ্বাসের কোনো জায়গা নেই এবং ওনার মনে হয়েছে যে এই ঘটনাটা আরও অনেক মানুষ যদি শোনেন তারাও হয়তো অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন। তো সেই জন্যই উনি ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যেন পুরো ঘটনাটা ইমেলে পড়ে আমি আপনাদের সামনে গুছিয়ে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি আর নিশ্চয়ই বিজনবাবুও এই ঘটনাটা শুনছেন। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। বিজনবাবুর যখন 19 বছর বয়স তখন উনি ওয়েস্ট বেঙ্গল থেকে রাজস্থানে আসেন এবং উনি কলেজে যখন ভর্তি হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে, তো সেখানে উনি কিছু কারণের জন্য ওনাকে পড়াটা ছেড়ে দিতে হয় এবং সেই সময় ওনাদেরই এক আত্মীয়ের সাথে উনি রাজস্থানে চলে আসেন কাজের জন্য, কারণ ওনার তখন বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। ফলে সেই সময় ওনাকে কলেজের পড়াশুনো সেখানেই সমাপ্ত ঘটিয়ে উনি কাজের জন্য রাজস্থান চলে আসেন এবং রাজস্থান যখন উনি আসেন তো সেখানে প্রথমে উনি জয়পুর এসে একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিলেন
এবং সেখান থেকেই কিন্তু ওনার কর্মজীবনের সূত্রপাত। উনি প্রথমে ওখানে কাজ করেন, তারপর সেখান থেকে আরও বিভিন্ন জায়গায় ছোটোখাটো কারখানায় উনি কাজকর্ম করেন। এই করতে করতে উনি অনেকগুলো বছর ওখানে কাটিয়ে ফেলেন রাজস্থানে। এবং তারপরে উনি একটা জিনিস বুঝতে পারেন যে উনি বেশিরভাগই এই ধরনের জামা কাপড়ের ফ্যাক্টরি বা বড় বড় যে জায়গায় এই কাটিংয়ের কাজগুলো হয় সেসব জায়গাতেই উনি কাজ করতেন। তো এই করতে করতে উনি নিজেই একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন। এবং উনি যখন ব্যবসাটা শুরু করেন তখন উনি জয়সালমীরের কাছে একটি গ্রাম থেকেই কাজটা শুরু করেন নিজের আর কি। তার আগে উনি 6-7 বছর উনি কাজ করেছেন এবং সেই কাজের একটা এক্সপিরিয়েন্স ওনার হয়ে গেছে যে কোথা থেকে কীভাবে মাল আনতে হয়, কীভাবে অর্ডার পেতে হয়, কীভাবে ডেলিভার করতে হয়, এই বিষয়ে ওরা 6-7 বছরে বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। ভালো কথা। এবার উনি যখন জয়সালমীরের কাছে একটি গ্রামে যখন উনি কাজ শুরু করলেন, তো সেখানে উনি ভালো মতোই ব্যবসাটা মোটামুটি হলো এবং সেখান থেকে ওনার ভালো ইনকাম হওয়া শুরু হলো। এবার যেহেতু ওনার পুরো পরিবার মেদিনীপুরে থাকতো, তো উনি তখন ভাবলেন যে আমি এখানে যখন কাজকর্ম শুরু করে দিই, যার 7 বছর হয়ে গেছে, উনি 7-8 বছর হয়ে গেছে উনি জয়সালমীরের কাছে আছেন, ফলে উনি ভাবলেন যে উনি এখানেই বাকি জীবনটা কাটাবেন, মানে সেটেল হবেন আর কি। তো ওনার বাড়ি থেকে ওনার বাবা মাকেও উনি এখানে নিয়ে এলেন এবং তারপরে একমাত্র শুধু বিয়ে করতে উনি আবার ওনার ওই ওয়েস্ট বেঙ্গলে আসেন। সেখান থেকে বিয়ে থা করে উনি একেবারে বউ নিয়ে ওই জয়সালমীরের কাছে সেটেল হয়ে গেলেন। এবার ওখানে উনি বেশ কয়েক বছর আরও কাজকর্ম করলেন, বেশ মোটামুটি টাকা পয়সা ওনার ভালোই ইনকাম হতো। তো তারপরে উনি ভাবলেন যে বাড়িপত্র কিনবেন, কারণ ওখানে উনি ভাড়া থাকতেন, তার মধ্যে ব্যবসারও অনেক জিনিসপত্র থাকতে হতো, ফলে ওনার ভাড়া বেশি লাগতো, বড় বাড়ি ভাড়া নিতে হতো। তো এই করে করে অনেক কষ্ট করে উনি একটা ছোট্ট জায়গা কেনেন এবং সেখানে একটা বাড়ি তৈরি করেন। এবং উনি যে জায়গাটায় বাড়ি করেন সেই জায়গাটার মানে সেই পাড়া বলুন বা ওখানে তো আর ওভাবে মানে যে জায়গাটার কথা আমি বলছি, বিশেষত রাজস্থানের বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই পাড়া কালচারটা খুব আছে এবং ওখানকার মানুষজনরা একে অপরের সাথে খুব মিলেমিশে চলে। এবং এটা বিকানির থেকে বেশ কিছুটা জায়গা গিয়ে, মানে বেশ কিছুটা ডিস্টেন্স গিয়ে একটা জায়গায় উনি জমিপত্র দেখেছিলেন, কিন্তু সেখানে কিছু সমস্যার জন্য উনি আর কি জমি কেনেননি। তো এই জয়সালমীরেরই কাছে উনি কিন্তু জমি কিনে বাড়ি করেন। খুব বিশাল জমি কেনেননি, ছোট 3.5 কাঠা মতো একটা জমির উপরে উনি বাড়ি করেছিলেন। এবার যে পাড়াটায় উনি থাকতেন সেই পাড়াটা খুব ভালো এবং ওনারই ঠিক পাশে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলিটা কিন্তু বেশ বড় লোক একটা ফ্যামিলি। এবার যে ফ্যামিলিটার সাথে উনি আর কি পাশে আর কি বাড়ি ছিল, সেই বাড়ির সাথে এই বিজনবাবুর বাড়ির কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল, কারণ উনি বাঙালি আর ওই পাড়ায় বা ওই পাড়ার বা ওই অঞ্চলের আশেপাশে কোনো বাঙালি থাকতো না। এবার যেহেতু এরাই প্রথম বাঙালি, তো এই এরা অনেক হেল্প করেছে যখন প্রথম জমি টমি কেনা হয়, বাড়িঘরের যখন উনি কাজকর্ম করতেন, তো তখন ওনাকে কখনো কখনো হয়তো বাড়িঘরে দেখাশুনো করার জন্য উনি এক রাত থেকে যেতেন, তো তখন এই পাশের বাড়ির লোকেরা ওনাকে অনেক হেল্প করতো, থাকতে দিত, খেতে দিত, খুব ভালো একটা সম্পর্ক ছিল। এবার আস্তে আস্তে উনি এখানে আর কি যখন পুরোপুরি সেটেল হয়ে গেলেন, তো ওদের সাথে ভীষণই আর কি ভালো সম্পর্ক। এবং যখন ভালো সম্পর্ক হয়ে যায় পাশের বাড়ির সাথে, তো তখন উনি বুঝতে পারলেন যে ওই যে পুরো অঞ্চলটা, ওই পুরো অঞ্চলটাই হচ্ছে মানে অঞ্চল বলতে ওটা একটা গ্রামই ছিল, কিন্তু ওদের মধ্যে না খুব কালচারাল ভ্যালুস খুব বেশি, ঠিক আছে। আর পাশের যে বাড়ি ছিল ওরা আর কি একটুখানি গোড়া টাইপের, খুব কনজারভেটিভ অর্থোডক্স ফ্যামিলি বলতে যেরকম বোঝায় ঠিক সেরকম। তো ওই ফ্যামিলির যিনি ভদ্রলোক ছিলেন, যিনি হচ্ছেন মানে হেড অফ দ্য ফ্যামিলি, তো তিনি একটা কথাই বলতেন যে ওনার পুরো পরিবারে যতগুলো জেনারেশন এখন অবধি হয়েছে আর কি, প্রত্যেকের বিয়েই কিন্তু বাড়ির লোক ঠিক করে দিয়েছে। মানে ওনাদের ফ্যামিলিটা এতটাই গোড়া, এতটাই কনজারভেটিভ যে ওনাদের পরিবারে মানে দুঃসম্পর্কের পরিবারেরও সবাই মানে বাবা মায়ের পছন্দেই ছেলেমেয়েরা বিয়ে করেছে। ওনাদের পুরো ফ্যামিলিতে নিজে পছন্দ করে বিয়ে করা বা নিজের ইচ্ছেতে বিয়ে করা এটা একেবারেই মেনে নেওয়া হয় না।
উনি ওনার তার মানে ওনার বাবা মা বা ওনার ছেলেমেয়েরা সবাই কিন্তু তার বাবা মায়ের পছন্দের ছেলে অথবা মেয়েকেই বিয়ে করেছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু মানে ওনারা খুব গর্ববোধ করেন যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা খুব ভালো, আমরা যার সাথে যেভাবে বিয়ে দিয়েছি সেভাবেই সেটাকে মেনে নেয়, এই একটা ব্যাপার রয়েছে। এবং ওই যে ভদ্রলোক, ওই ভদ্রলোকের 3 ছেলে 2 মেয়ে। তো উনি ওনার 3 ছেলের বিয়েই অনেক অল্প বয়সে দিয়েছেন। মানে ওনাদের গ্রামে, এবং আপনারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন, রাজস্থানের এরকম প্রচুর গ্রাম আছে যেখানে এটা আগে খুব বেশি হতো। সেটা হচ্ছে খুব কম বয়সে ছেলেমেয়েদের বিয়ে হয়ে যেত। এবং এটা আগে তো মানে ঘরে ঘরে হতো, এখন অনেকটাই কমে গেছে। কিন্তু তার মানে এই নয় যে একেবারে অবলুপ্ত হয়ে গেছে এই প্রথাটা, তা কিন্তু নয়। বিজনবাবু যেটা জানিয়েছেন যে এই প্রথা আজও রয়েছে এবং আজও কিছু কিছু ফ্যামিলিতে একদম অল্প বয়সে ছেলেমেয়েদের কিন্তু বিয়ে দেওয়া হয়। তো ঘটনাটা কিন্তু আজ থেকে মাত্র 11 বছর আগেকার ঘটনা। তো বুঝতেই পারছি এটা কোনো অনেক বছর আগেকার ঘটনা, খুব মান্ধাতা আমলের ঘটনা বা আমাদের দাদু ঠাকুমার আমলের ঘটনা তা কিন্তু নয়। মাত্র 11 বছর আগেকার ঘটে যাওয়া একটা ঘটনা। তো এই যে বাড়ির যিনি কর্তা ছিলেন, তো তার 3 ছেলে 2 মেয়ে। তো সেই 3 ছেলের বিয়েও কিন্তু ওনারা নিজেরা দেখাশুনো করে অনেক ছোট বয়সে দিয়ে দিয়েছিলেন। মানে ওই 7-8 বছর বয়সে এরকম টাইমে মেয়েদের, আর ছেলেদের ওই 10 থেকে 12-র মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। মানে এমন একটা সময়, যে সময় বাচ্চাদের খেলার বয়স এবং বাচ্চারা বিয়ে কি সেটা কিছু বোঝেই না, তাদের সেই সম্পর্কে কোনো ধারণাই নেই। কিন্তু বিষয় হচ্ছে যে ওনারা বিয়েটা তাড়াতাড়ি দিলেও ওনাদের যেটা নিয়মে ছিল যে মেয়েদের যতক্ষণ না 18 বছর, 16 বছর বা 18 বছর বয়স হচ্ছে ততক্ষণ অবধি তারা শ্বশুরবাড়ি যেত না। কিন্তু বিয়েটা একদম বিয়ের যেরকম অ্যাকচুয়াল বিয়ের যেরকম রিচুয়াল হয় ওদের রাজস্থানী মতে, ঠিক সেভাবেই কিন্তু বিয়েটা হতো। এবং বিয়ে হওয়ার পরে মেয়েটির বাড়িতে থাকতো, ছেলেটির বাড়িতে থাকতো। এবং মেয়ের 16 বছর অ্যাটলিস্ট না হওয়া অবধি তারা কিন্তু মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতো না। এবং এই যে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়া, বিয়ের পরে এরকম 16 বছর বা 18 বছর বয়স হলে শ্বশুরবাড়ি যাওয়া, এটাকে ওদের ভাষায় গয়না বলে। ঠিক আছে? তো এই গয়না যখন হয় তখনও কিন্তু বিয়ের মতোই বেশ সাজো সাজো রব হয়, বাড়ি ঘর আলো দিয়ে সাজানো হয়, নিমন্ত্রণ করা হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে ছেলের বাড়ির লোকেদের, মেয়েদের বাড়ির লোকেদের, এরকম একটা বিশাল একটা আয়োজন করা হয় এবং খুব ধুমধাম করে রীতিমতো শোভাযাত্রা করে বউকে বাড়িতে আনা হয়। এটা হচ্ছে নিয়ম। এবং ওই যে বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তো তিনি বলছেন যে ওনাদের জাতে এটা ভীষণ কমন এবং ওনাদের পরিবারে এটা এমনভাবেই মানে বংশানুক্রমে এমনভাবে এটাকে মেনটেন করা হচ্ছে যে ওনারা ভাবতেই পারেন না যে ওনাদের ফ্যামিলির কোনো ছেলে মেয়ে নিজের পছন্দে বিয়ে করবে। তো সবার ছোট বয়সে বিয়ে হয়ে যায়। এবার উনি, বিজনবাবু যখন এই কথাটা শোনেন তো উনি ভাবছেন যে এই লোকটার তো অনেক বয়স হয়ে গেছে, এনার ছেলেদেরই মানে বিয়ে হয়ে তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে। তো উনি ভেবেছেন যে এটা হয়তো আগে হতো, উনি আগেকার দিনের মানুষ, উনি এরকম কথা হয়তো এখন ভাবেন। কিন্তু উনি অবাক হয়ে যান যখন উনি শোনেন যে এই ভদ্রলোকের ছেলের তো বিয়ে হয়ে গেছে, তার ছেলের বয়স হচ্ছে 12.5 বছর। তো উনি একদিন হঠাৎ করে শুনলেন যে ওনার ওই ছেলের বিয়ে এবং ওই গ্রামেরই একটি মেয়ের সাথে, সেই মেয়েটির বয়স 8। এবার বিজনবাবু ভাবছে যেভাবে বাল্যবিবাহ দেয়া হচ্ছে এটা আবার কীরকম বিষয়। এবং মানুষজনকে উনি নিমন্ত্রণ করছেন, এখানকার লোকজনও কেউ কিছু বলছে না, সবাই বেশ আগ্রহ সহকারে বিয়ে অ্যাটেন্ড করার মানে অ্যাকসেপ্ট করছে, বিয়ে অ্যাটেন্ড করার যে ইনভিটেশন সেটা অ্যাকসেপ্ট করছে, কেউ কিছু বলছে, এটা আবার কীরকম ব্যাপার। এবং ওখানে মানে উনি আগে 6-7 বছর ওইখানে ছিলেন, রাজস্থানে ছিলেন, উনি শুনেছিলেন এরকম ঘটনা ঘটে, কিন্তু এরকম কোনো বিয়ে বাড়িতে উনি নিজে এর আগে কোনোদিনই যাননি। আর এখন উনি যে জায়গাটায় বা যে গ্রামে থাকেন সেই গ্রামে তো উনি আগে অন্য জায়গায় থাকতেন, এখানে বাড়ি করে এসেছে। তো এটা শুনে না উনি অবাক হয়ে গেছে যে এটা আবার কি। তো ওই বাড়ির সাথে খুবই ভালো সম্পর্ক। তো উনি না ভাবছে যে এটা কি ঠিক, এটা কি আমি যদি এটা নিয়ে কিছু বলি এটা কি খুব খারাপ দেখাবে। তো ওনার স্ত্রী বললেন যে দেখো, মানে বিজনবাবুর স্ত্রী আর কি ওনাকে বলে যে তুমি এটা নিয়ে এত ভাবছো কেন, যাদের ফ্যামিলির ব্যাপার তারা বুঝুক না, এখানে তো সব কিছুই আছে, এখানে প্রশাসনও আছে, সবই আছে। আর পাশের বাড়ি যাদের কথা আমি বলছি তারা কিন্তু যথেষ্ট ওয়েলদি একটা ফ্যামিলি। এবং এমন নয় যে বাড়ির লোকেরা পড়াশুনো জানে না,
মানে অশিক্ষিত সেরকমও কিন্তু নয়। তুমি বলছে যে তুমি এটা নিয়ে কেন ভাবছো। তো যাই হোক, তো এটা নিয়ে যখন কথা উঠলো, তো বিজনবাবু জানতে পারলো যে ওনার ছেলের যে বিয়ে হবে গ্রামেরই একটি মেয়ের সাথে, সেই মেয়েটিকে এদেরই পরিবার থেকে পছন্দ করেছে। এবং পছন্দ করার পরে এবং পছন্দটা করেছে কিন্তু ওই ভদ্রলোকই, মানে যিনি সম্পর্কে দাদু হয়, যে ছেলেটার বিয়ে হবে তার দাদু আর কি, তিনি সম্বন্ধটা পছন্দ করেছেন। এবং মেয়েটির যখন 18 বছর বয়স হবে তখন মেয়েটিকে ওরা শ্বশুরবাড়িতে নিয়ে আসবে। তো আর কি 18 অথবা 16 বছর বয়সে নিয়ে আসা হবে, কিন্তু এখন শুধু বিয়েটা হবে। এবার বিজনবাবু খেয়াল করছে যে চারিদিকে বেশ সাজো সাজো রব, একটা উৎসবের মতো ব্যাপার, খুবই আর কি সবাই আনন্দ এবং উৎসাহ সহকারে এই বিয়ের আয়োজন করছে। তো উনি দেখছে যে ছেলের বিয়ে উপলক্ষে ওই বাড়িতে মানে প্রচণ্ড আর কি ফুল টুল দিয়ে সাজাচ্ছে, মানুষজন দূর দূর থেকে, ওদের আত্মীয় স্বজনরা সবাই আসছে, এবং কারোর মনে না এটা নিয়ে কোনো চিন্তাই নেই যে একটা বাল্যবিবাহ হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো প্রাপ্তবয়স্ক বিয়ে হচ্ছে। আর ওই বাড়ির যে মাথা ছিল, যিনি আর কি দাদু হয়, তো তার যে 3 ছেলে রয়েছে, সেই 3 ছেলে কিন্তু তার বাবার কথা মানে একদম শিরোধার্য বলা যেতে পারে, বাবা যেটা বলবে সেটাই হবে, এরকম ব্যাপার, তাদের নিজেদের সেরকম কোনো বক্তব্য নেই। যাই হোক, তো এইরকম আর কি চলছে। তো বিয়ের দিনও আস্তে আস্তে এগিয়ে এলো। তো দেখছি মানে উনি না ভাবতে পারেনি যে এইটুকু ছেলে সত্যি সত্যি একটা 8 বছরের মেয়ের সাথে যে বিয়ে হচ্ছে, সেটা জীবনে উনি প্রথমবার এটা প্রত্যক্ষ করলেন। দেখলেন যে মেয়ের বাড়ির লোকও খুব আনন্দিত। এবং আরেকটা যেটা বিষয় ওনার ভালো লাগলো সেটা হচ্ছে যে যে বাড়ির ছেলের বিয়ে হচ্ছে তারা কিন্তু যথেষ্ট অভিজাত, কিন্তু যে বাড়ির মেয়ের সাথে ওরা বিয়েটা দিচ্ছে তারা কিন্তু খুবই সাধারণ আর কি, বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে। আর এরা কিন্তু বিয়েতে মেয়েকে একদম গয়না গাটি সব ভরিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা দেখে একদিক থেকে ভালো লাগলো যে এরা এত বড়লোক বলে যে খুব বড়লোক বাড়ির মেয়ের সাথেই বিয়ে দিচ্ছে সেরকম কোনো ওদের বাদ বিচার নেই। যাই হোক, তো ওরা বিয়েটাও অ্যাটেন্ড করলো এবং সেই রাজস্থানী বিয়ে প্রথমবার দেখছে, বেশ ভালোই লাগছে, ব্যাপারটা ওখানে মিটে গেল, সুন্দর লাগলো, একটা অন্য রকমের এক্সপেরিয়েন্স হলো। ওনারাও অবাক হয়ে গেল যে এত ছোট বয়সের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, অথচ মানে পাড়া প্রতিবেশী বলুন বা আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন কারোরই মনে কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই যেখানে কিছু একটা ভুল হচ্ছে বা এটা করা উচিত না, বা পরবর্তী সময়ে গিয়ে যেদের মধ্যে বনামনি হবে, যদি না হয় তখন কি হবে, এসব নিয়ে কিন্তু কারোর মনে কোনো প্রশ্ন নেই। যাই হোক, বিয়ে হয়ে গেল। এবার বিয়ের পরে মেয়ে মেয়ের বাড়িতে, ছেলে ছেলের বাড়িতে, তো সবাই আর কি পুরো ফ্যামিলি খুব খুশি বিয়ে হয়েছে। এবার একদিন হঠাৎ করে যেটা হলো সেটা হচ্ছে যে মানে বিজনবাবু জানতে পারলেন, মানে যেহেতু পাশের বাড়ির লোক আর খুব ভালো ওদের সম্পর্ক ছিল, সন্ধ্যের পরে ওরা সব বাড়ির সামনে গল্প হতো পাড়ার লোকজন মিলে, তো জানতে পারলেন যে ওই ভদ্রলোক আর কি, যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তো তার নাতির সাথে যে মেয়েটির বিয়ে হয়েছে সেই মেয়েটির নাকি বাবা আর কি কোনো একটা কারণে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন, মানে ওনার কিছু মানসিক সমস্যা ছিল। তো সেই মানসিক সমস্যা থাকার জন্য উনি কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে, বেশ কিছুদিন ধরেই উনি অসুস্থ ছিলেন এবং খুব অসংলগ্ন কথা বলছিলেন, এরকম আর কিছু মানসিক সমস্যার জন্য উনি বাড়ি ছেড়ে চলে গেছেন এবং ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা নিয়ে বাড়িতে একটা টেনশন যে কি হলো। তো এরকম করে খোঁজ 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 করা হচ্ছে, কোনো জায়গাতেই খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছে না এবং উনি কাজকর্ম সব ছেড়ে চলে গেছেন। এদিকে এই যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে, মেয়েটি রয়েছে এবং মেয়েটির একটা ভাই রয়েছে। এবার মেয়েটির যিনি মা, তো তিনি আর কি সমাজে একটা এরকম যখন ঘটনা ঘটে, কারোর ধরুন স্বামী এভাবে নিরুদ্দেশ হয়ে যায়, তখন পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সবাই কিন্তু একটা আঙুল তোলে যে কেন এরকম হয়েছে, নিশ্চয়ই পরিবারে কোনো সমস্যা ছিল বা নিশ্চয়ই বউটা ভালো না, এরকম কিছু তো ঘটনা তো ঘটে। তো ওই গ্রামেও একটা এরকম ঘটে যায়, রটে যায় আর কি, যে কিছু একটা সমস্যা হয়েছে। এবং ওই মেয়েটির বাড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি। তো সেই ফ্যামিলি থেকে বলে যে যেহেতু মেয়েটির আর কি বাবা নিরুদ্দেশ হয়ে গেছে, বলছে যে তোমরা কিছু টাকা পয়সা দিতে পারছো না, আমাদের পক্ষে তোমাদের পরিবার চালানো সম্ভব নয়। এবার এখান পরিবার থেকেও একটা চাপ আসছে, তারাও আর এই ফ্যামিলিটাকে রাখতে চাইছে না। আর মানে যে গ্রামের কথা আমি বলছি, যেটা উনি লিখেছেন বিজনবাবু, যে আজ থেকে 11 বছর আগে, তখনও কিন্তু ওই গ্রামে
মানে একটা মেয়ে মানে বোঝা, সেটা কিন্তু ঠাড়ে ঠুড়ে বোঝানো হতো। এবার মেয়েটির মা তখন এই বিজনবাবুদের পাশের বাড়ি, যে বাড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে, তিনি এসে একদিন কেঁদে কেঁদে বলে যে দেখুন আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এই মেয়েটি, আমার মেয়ে এখন আপনাদের বাড়ির বউ। মানছি ওর এখনও 18 বছর হতে দেরি আছে, কিন্তু আমার এখন যা অর্থনৈতিক অবস্থা এবং যা সামাজিক অবস্থা, তাতে আমার পক্ষে মানে আমি একটা ছেলেকে নিয়ে তবু কোনো রকমে কাটিয়ে দিতে পারবো। কাল যদি আমাকে বাড়ি থেকে বেরিয়েও যেতে হয়, আমি গাছের তলাও ছেলেকে নিয়ে থাকতে পারবো, কিন্তু আমি মেয়েটাকে তো ওভাবে নিয়ে থাকতে পারবো না। আর যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে, এই বাড়ির বউ, তো আপনারা যা ভালো মনে করেন করুন, আমি চাই আপনি আমার মেয়েকে আপনার ঘরে তুলে নিন। এটা বলেছে। তো বলার পরে যেহেতু ওদের একটা নিয়ম আছে যে মেয়ে প্রাপ্তবয়স্ক না হলে সেভাবে বউ হিসেবে এই বাড়িতে আসতে পারবে না, কিন্তু যেহেতু মানে এমন একটা সিচুয়েশন ওখানে ক্রিয়েট হয়ে গেল যে ওখানকার লোকজন বা মানে ওখানে না মানে গ্রামের মধ্যে মোড়ল ব্যাপারটা কিন্তু তখনও ছিল এবং এখনও কিছু কিছু গ্রামে নাকি আছে। তো তারা বিষয়টা বললো যে ঠিক আছে আমরা চিন্তা করে বলছি, এভাবে তার বলা যাবে না। তো ওরা তখন চিন্তা ভাবনা করলে এবং এই বিজনবাবুর পাশের বাড়ির যে লোক, তারা কিন্তু শুধুমাত্র পয়সাওয়ালা ছিল তা কিন্তু না, ওদের মনটাও ভালো ছিল। তো ওরা ভাবলো যে সত্যি তো আজকে ওদের একটা আর্থিক সমস্যা তৈরি হয়েছে, উনি এখন কি করবে কি করবে না সেটা এখনো ঠিক নয়। তো এমতাবস্থায় ওদের বাড়ির মেয়ে, সে তো এ বাড়ির বউ, তো তার সাথে বয়স যতই কম হোক না কেন, বিয়ে হয়ে গেছে, তো তাকে আমরা নিয়ে নিতেই পারি, এই বাড়িতে থাকবে, যেরকম আর কি থাকা সেভাবে থাকবে। পরবর্তী ক্ষেত্রে গয়না বলে যে জিনিসটা ওদের হয়, সেটাও কিন্তু একটা বড় রিচুয়াল। তো গয়নাটা পরে যখন ওর 18 বছর বা 16 বছর হবে তখন না হয় ওই বাড়ির লোক ডেকে, মেয়ের বাড়ির লোক ডেকে করানো যাবে। তো ওরা চিন্তা করে এবং তারপরে বলে যে ঠিক আছে আমরা মেয়েকে নিয়ে নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তো এটা ভাবার সাথে সাথে ওরা একটা দিন ঠিক করে এবং সেই দিনই ওরা মানে ছোট করে গয়না বলে যে অনুষ্ঠানটা হয় সেটা করে দেয় এবং সেখান থেকে মেয়েটিকে নিয়ে ছেলের বাড়ির লোক চলে আসে। এবার এই জিনিসটা দেখে বিজনবাবুর মনে কিন্তু আরও বেশ একটা অদ্ভুত লাগে যে উনি ভাবছেন যে এবার মেয়েটা চলেও এলো, মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, অবশ্যই বাল্যবিবাহ তো হয়েই গেছে, এটা তো উচিত না। কিন্তু যে মানে যে সিচুয়েশনটা ওখানে ছিল তাতে কিন্তু গ্রামের লোকেরা বা গ্রামের যে যারা মাথা ছিল তারা বলছে যে না, এটার মধ্যে কোনো ভুল নেই, সত্যিই তো আজকে মেয়েটির মা মেয়েটিকে নিয়ে কোথায় দাঁড়াবে, ছেলেকে নিয়ে না হয় তবু গাছতলায় দাঁড়াতে পারে, কিন্তু মেয়েটাকে নিয়ে তো আর পারবে না। তো এটা ব্যাপারটা মিটমাট হলো যে ও ওর শ্বশুরবাড়িতেই চলে আসবে। এবার ছোট্ট মেয়ে, সে প্রপার আর কি বাড়িতে মেয়ের মতোই থাকতো, সে তাকে আলাদা ঘর দেওয়া হয়েছিল, সবই ঠিক ছিল, কিন্তু তার সাজ পোশাক, ছোট্ট মেয়ে যাই হোক, ওভাবে সিঁদুর পরা, মানে শাড়ির মতো করে ঘাগরা টাইপের পরা, এগুলো ছিল। আর মেয়েটিকে এত মিষ্টি দেখতে ছিল, আর সারা বাড়ি ঘর ঘুরে বেড়াতো। আর বিজনবাবুদের যেহেতু একদম পাশের বাড়ি ছিল, তো ওরাও দেখতো দেখতো বেশ মিষ্টি একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের সাথে কথা বলতো, খুব ভালো আর কি। এবং ওই মেয়েটি যখন থেকে ওই বাড়িতে আসে, বাড়ির লোকেরাও খুব মানে মজা পেত ওকে নিয়ে, খুব আনন্দ করতো। মেয়েটিকে কিন্তু তার শাশুড়ি মা যিনি হন, তিনি কিন্তু নিজের মেয়ের মতো ভালোবাসতেন, খুব ভালোবাসতেন আর কি। তো যাই হোক, এইভাবে আর কি কাটছে, সব কিছুই কিন্তু খুব ভালো কাটছিল। এবার হঠাৎই এবার মেয়েটি বিজনবাবুদের একদম পাশেই বাড়ি, তো বুঝতেই পারছেন ওদের বাড়িতেও যাতায়াত ছিল, দেখেছে একটা ছোট বাচ্চা মেয়ে, 8 বছর বয়সী মেয়ে যেরকম হয় ঠিক সেরকমই, কোনো তার মধ্যে কোনো চতুরতা নেই, একদম মিষ্টি একটা বাচ্চা মেয়ে। এবার হঠাৎই সবাই খেয়াল করতে থাকে এবং অবশ্যই বাড়ির লোকেরা প্রথম বুঝতে পারে যে ওই মেয়েটির ভিতরে আস্তে আস্তে কীরকম একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে পরিবর্তনটা একেবারে কিন্তু স্বাভাবিক না। মানে প্রথম দিকে হয়তো বুঝতে পারা যায়নি, কিন্তু আস্তে আস্তে বাড়ির লোকেরা বুঝতে পারে মেয়েটির ভিতরে যে পরিবর্তনটা আছে সেই পরিবর্তনটা আসার কথা নয় বা সেটা একেবারেই স্বাভাবিক নয়। এবার আপনারাও হয়তো ভাবছেন যে আমি কোন পরিবর্তনের কথা বলছি। এক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম। সেটা হলো 8 বছর বয়সী একটি ছোট বাচ্চা মেয়ে, তার কথাবার্তা, তার ভয়েস একরকম হবে, একটা বাচ্চা মেয়ের যেরকম ভয়েস হয় সেরকমই ভয়েস। তো মেয়েটি বিয়ে হয়ে আসার
4 মাস অবধি কিন্তু সব কিছু খুব ভালো ছিল। 4 মাস পর থেকেই মেয়েটির ভয়েস হঠাৎ করে একটু অন্যরকম হতে থাকে, মানে অন্যরকম বলতে একটু কর্কশ, এবং একটি 8 বছর মেয়ের গলার ভয়েস যদি খুব খড়খড়ে বয়স্ক মানুষের মতো হয়, বয়স্ক বলতে ধরুন প্রায় 40-45 বছর বয়সী কোনো মানুষের মতো হয়, তার যেরকম ভয়েস হবে মেয়েটির ভয়েস আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এবার প্রথম যখন এই পরিবর্তনটা হয়, বাড়ির লোক ভাবে যে মেয়েটার 8 বছর হয়ে গেছে, এবার হয়তো আস্তে আস্তে একটু ভয়েসে চেঞ্জ আসছে। কিন্তু যে চেঞ্জটা আসে সেটা কখনোই 9-10 বছরের কোনো বাচ্চা মেয়ের মতো ভয়েসের চেঞ্জ একেবারেই নয়। তার ভয়েসটা হয় প্রায় 40-45-46 বছর বয়সী অ্যাটলিস্ট আর কি, যেরকম সেরকম, এবং খুব কর্কশ, খুব রুড টাইপের খড়খড়ে একটা ভয়েস। যেখানে 4 মাস আগেও মেয়েটি একদম বাচ্চা মিষ্টি আর কি গলা ছিল সেরকম। এটা হলো, যাই হোক, তো বাড়ির লোকের একটু অড লাগে, তারপরে ভেবেছে যে ঠিক আছে, এটা ন্যাচারালি, সবার ভয়েস তার সমান হয় না। আচ্ছা, গেল এটা। মেয়েটি, যে বাচ্চা মেয়েটি, বুঝতেই পারছেন 8 বছর বয়সে একজনের পক্ষে তো রান্নাবাড়ি করা, ঘর গুছিয়ে রাখা, এগুলো তো সম্ভব নয়। একদমই বাচ্চা, 8 বছর বয়স, কি আর এমন খেলার বয়স। তো হঠাৎ করেই দেখছে যে মেয়েটা খুব পরিপক্ক হয়ে গেছে। মানে ওই বিয়ে হয়ে আসার 4 মাস অবধি একটা 8 বছরের মেয়ে যেরকম হয় বা হওয়া উচিত এক্স্যাক্ট কিন্তু সেরকমই ছিল। কিন্তু ওই 4 মাস 4.5 মাসের মাথা থেকে দেখা যাচ্ছে যে মেয়েটির ভিতরে একটা অদ্ভুত ম্যাচিউরিটি চলে এসেছে। মানে ও সুন্দর করে ঘর গুছিয়ে রাখছে, জামা কাপড় হয়তো রোদ থেকে তুলে আনা হয়েছে, পাট পাট করে বড়দের মতো করে গুছিয়ে রাখছে। ওর মুখভঙ্গির মধ্যে একটা চেঞ্জ আসছে, মানে চোখ ঘোরাচ্ছে, মুখভঙ্গিটা, মানে ও কিন্তু এমনিতে বাচ্চা, একটা 8 বছর 8.5 বছরের মেয়ে যেরকম হওয়া উচিত দেখতে ওকে সেরকমই লাগছে, কিন্তু ওর ভাবভঙ্গিগুলো কীরকম যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর ওঠা বসা, একটা বাচ্চা মেয়ে যেভাবে খাটে উঠে বসবে বা একটা মাটিতে ধরুন বসলে, একটা ধপাস করে বসে পড়লে একটা বাচ্চা মেয়ে, কিন্তু একটা বড় মানুষ ধরুন 40-45 বছর বয়সে যদি একজন কেউ মাটিতে বসে বা এক জায়গা থেকে উঠে এক জায়গায় বসে, তার যেরকম চালচরণ হবে সেটা অবশ্যই নিশ্চয়ই একটা 8-8.5 বছর মেয়ের বয়সে যেরকম হবে তার মতো নিশ্চয়ই হবে না। এবং এই 4.5 মাসের মাথায় মেয়েটির চালচলন, কথাবার্তা, আকার ভঙ্গিমা, এসবের মধ্যে একটা আমূল পরিবর্তন এলো। এবং এই আমূল পরিবর্তনটা কিন্তু একটা কিশোরী মেয়ের মতোও নয়, একেবারেই কিন্তু প্রাপ্তবয়স্কের থেকেও বেশি, ওই যে বললাম 40-42 বছর বয়সে যেরকম মানুষ হবে সেরকম। এবং ওইটুকু মেয়ে, সে হঠাৎই একদিন রান্নাঘরে ঢুকে হালুয়া রান্না করে চলে আসে, এবং সেই হালুয়া যখন সবাই খায় তারা প্রত্যেকে অবাক হয়ে যায় যে এইটুকু মেয়ে কী করে এত সুন্দর হালুয়া রান্না করলো। এবং মেয়েটিকে অবশ্যই তার বাড়ির লোকেরা, তার শাশুড়ি বা তাকে ভীষণ ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতোই দেখত। সে বলছে, না তুই কেন যাবি রান্না করতে, তুই এইটুকু একটা মেয়ে, তুই কেন যাবি, তুই আর রান্নাঘরে যাবি না। কিন্তু ওর কথাবার্তার মধ্যে না একটা অদ্ভুত যেন পরিবর্তন চলে এসেছে। একটা প্রাপ্তবয়স্ক মানুষ যেভাবে নিজের সংসার সামলায় ঠিক সেরকম কথা বলছে। ওর চোখের ভঙ্গিমা, হাঁটা চলার ধরন, সব কিছুর মধ্যে সেই শান্ত সুন্দর কোমল একটা বাচ্চা মেয়ে যেরকম হয় সেই বিষয়টা যেন কোথায় উধাও হয়ে গেছে। ও বড়দের মতো কথা বলছে, চোখের আকার ইঙ্গিত ভঙ্গিমা একেবারে যেন বদলে গেছে। এবার দেখুন, মেয়েদের মধ্যে একটু ম্যাচুরিটি একটু তাড়াতাড়ি আসে, কিন্তু তাই বলে এতটা ম্যাচিউরিটি 4.5 মাসের মধ্যে, মাত্র 8.5 বছর বয়সে কখনোই আসা সম্ভব নয়। এবং এই জিনিসটা যখন বাড়ির লোক আস্তে আস্তে দেখে, তাদের মধ্যে না খুব অবাক লাগে যে মেয়েটা কি করে এত পরিবর্তন হয়ে গেল। মানছি মেয়েটার বিয়ে হয়েছে, হয়তো এটাও বুঝতে পারছে যে ও শ্বশুরবাড়ি এসেছে, এখানে ওকে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, এটা ঠিক আছে, এটা একটা হয়তো ওর বাড়ি থেকে ওকে বলে পাঠিয়েছে। কিন্তু তাই বলে একেবারে রাতারাতি মেয়েটা এত চেঞ্জ হয়ে গেল, মেয়েটার ভয়েস চেঞ্জ হয়ে গেল, কথাবার্তা চেঞ্জ হয়ে গেল, হাঁটা চলা চেঞ্জ হয়ে গেল, এটা কি করে সম্ভব? এটা তো একেবারেই, মানে মেয়েটার সাথে একেবারেই যায় না। কেউ বুঝতেই পারছে না যে হঠাৎ করে মেয়েটার হলোটা কি। পরিবারের সবাইকে আর কি ও মানে ঘোমটা দিয়ে থাকছে, যেখানে ওকে কেউ ঘোমটা দিতে বলেনি। ওকে আর কি বাড়ির মেয়ের মতোই সবাই দেখে, বউ হিসেবে তো সেভাবে এখন ওকে কেউ দেখে না,
কিন্তু ঘোমটা দিয়ে আছে, সকলের জন্য চা বানিয়ে আনছে। ওদের বাড়িতে একজন রান্নার লোক ছিল, তো সে বলছে যে আমি এতবার বারণ করছি, এই মেয়েটা শুনছে না, এবং ও আমার দিকে কীরকম করে বেশি কথা বলতে গেলে আমার দিকে করে রেগে যাচ্ছে, রেগে রেগে তাকাচ্ছে। এবার বাড়ির লোক ভেবেছে যে হঠাৎই হয়তো মেয়েটার মধ্যে ইচ্ছে হয়েছে রান্না করা, তাই হয়তো রান্না করেছে। কিন্তু একটা বাচ্চা মেয়ে বা একটা মানুষ যখন প্রথম রান্না করে, সেই রান্নার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে, কিন্তু ও যখনই যেটা রান্না করছে এত পারফেক্ট হচ্ছে সেই রান্নাটা, মনে হচ্ছে যেন বহু বছর থেকেই সেই রান্নাগুলো করে। এবং বেছে বেছে ও শ্বশুরমশাই যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই রান্না করছে। এরকম মিষ্টি বানাচ্ছে, কঠিন কঠিন রান্না, যে রান্নাগুলো করতে অনেক সময় লাগে এবং বহু বছর ধরেও যারা রান্নাবাড়ি করে তাদের পক্ষেও ওই রান্নাগুলো পারফেক্ট করা সম্ভব নয়। যেমন ওনার শ্বশুরমশাই আর কি, মেয়েটির আর কি, বাচ্চা মেয়েটির শ্বশুরমশাই, সে গাট্টেকি সবজি খেতে খুব ভালোবাসে। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজস্থানে গাট্টেকি সবজি একটা বেশ ভালো ডিশ, এবং সেই গাট্টেকি সবজি বানাতে কিন্তু অনেকটা সময় লাগে এবং সেটা কিন্তু খুব নিখুঁত করে করতে হয়। স্বাভাবিকভাবেই একটা ওইটুকু বাচ্চা মেয়ের পক্ষে নিখুঁতভাবে গাট্টেকি সবজি রান্না করাটা বেশ টাফ। কিন্তু ও যখন বাড়িতে বলে যে আমি এই জিনিসটা রান্না করবো, বাড়ির লোক বলছে, ভেবেছে তো ইয়ার্কি করছে, বা হয়তো বাচ্চা মেয়ে ইচ্ছে হয়েছে গাট্টেকি সবজি করবো তাই হয়তো করতে চাইছে। তো ওকে প্রথমে ওর শাশুড়ি মা বারণ করে, বলে যে না না, তোমার করার দরকার নেই। বলছে না, আমি পারবো করতে, আমি করব। এবং ও না মানে একটা জেদ টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে বাচ্চা মেয়ে, সে যখন যেটা বলছে আমি করব, ওকে যতই বারণ করো কোনো বারণ শুনছে না। ও শাশুড়ি মা ভাবলো যে ঠিক আছে, বাচ্চা মেয়ে চেষ্টা করছে, কি আর করবে, হয়তো ভালো হবে না। কিন্তু ওকে যারা দেখছে রান্না করতে, তারা না দেখে অবাক হয়ে যাচ্ছে যে ও একদম পারফেক্ট রান্না করছে। মানে ও যখন বলছে আমি গাট্টেকি সবজি করব, ওর যখন ও রান্না করছে, ওর হাত পায়ের হাত নাড়ানো দেখে, ওর কাজের ধরন দেখে মনে হচ্ছে যে ও বহু বছর থেকে রান্না করে। অথচ মেয়েটা একদমই ছোট, ও বিয়ের আগে রান্নাঘরে সেভাবে যায়নি, যাওয়ার কথাও নয়। 8 বছর বয়সে কেই বা রান্না করে। যাই হোক, তো ও যখন রান্নাটা ফাইনাল কমপ্লিট করছে, মানে কেউ বলবে না যেটা একটা এইটুকু বাচ্চা মেয়ে রান্না করেছে, মনে হবে যেন কোনো বড় মানুষ রান্না করেছে। তো এইরকম জিনিসগুলো আস্তে আস্তে হতে থাকে। এবং বাড়ির বাড়ির লোক, আত্মীয় স্বজন, ইভেন পাড়া প্রতিবেশীও না অনেকে মেয়েটিকে যখন লক্ষ্য করে, তারাও একটু অবাক হয়ে যায় যে এই কদিন আগে মেয়েটাকে একটু ছোট দেখলো, অথচ 4.5 মাস 5 মাসের মাথায় সবাই দেখছে যে মেয়েটা হঠাৎ করে যেন বড় বড় লাগছে। মানে মেয়েটা হাইট ঠিক আছে, কিন্তু ওর একটু হলেও চেহারার মধ্যে পরিবর্তন এসেছে, চোখ মুখের মানে ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেছে, হাঁটা চলা চেঞ্জ হয়ে গেছে, এটা বড় প্রাপ্তবয়স্ক মানুষের মতো। এটা দেখে না অনেকেই, ওদের গ্রামের আর কি আত্মীয় স্বজন বা পাড়ার লোকেরা, তারা অনেকেই বলতো যে বাবা, মেয়ের শ্বশুরবাড়ি এসেছে, দেখো মেয়েটা কি সুন্দর সংসার গুছিয়ে নিয়েছে, এইটুকু মেয়ে সব পারে রান্না করতে, এইটুকু মেয়ের মধ্যে সেই বাচ্চা ব্যাপারটা কোথায় যেন হারিয়ে গেছে, একদম পাকা গিন্নি হয়ে গেছে, এরকম টাইপের আর কি ওখানকার লোকেরা ওদের ভাষায় এরকম অনেক কথাই বলতো। এবার বিজনবাবুদের বাড়িতেও মেয়েটি 1-2 বার এই সময় আসে, এবং ওনারাও অবাক হয়ে যায় যে একটা বাচ্চা মেয়ে বাচ্চার মতো থাকবে, সে একদম একটা ভারবাহিক মহিলা, বাড়ির বউ যেরকম হয়, যার সংসারে হয়তো অনেকগুলো ছেলে মেয়ে আছে, সংসার সামলাতে হয় সারাদিন, একদম সেরকমভাবে মেয়েটা থাকে। এই বিষয়টা কিন্তু অনেকেই খুব স্বাভাবিকভাবে নিল। বাচ্চা মেয়েটি যে শাশুড়ি মা ছিলেন, তার না খুব অবাক লাগতো যে কি করে এতটা পরিবর্তন হতে পারে। এবার এটা ওনার মাথার মধ্যে খুবই ঘুরতো, এবং উনি বাড়িতে মাঝে মধ্যে বলতেনও যে মেয়েটাকে, এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর মেয়ে, মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এবং মাঝে মধ্যে এমন বড় বড় কথা বলে, এমন বড়দের মতো হাবভাব দেখায়, আমার না খুব অবাক লাগে ওকে দেখে। এবং আমার কীরকম একটা মনে হয় যে এইটুকু একটা মিষ্টি মেয়ে, আগে সুন্দর ঘরের ভিতরে এদিক ওদিক ঘুরে বেড়াতো, আমার পিছন পিছন ঘুরতো একটু আচার খাবে বলে, একটু মিষ্টি খাবে বলে, এখন যেন ওকে কেমন বড় বড় দেখাচ্ছে, কেমন বড়দের মতো কথা বলে, মাঝে মধ্যে বড়দের মতো করে আমার দিকে তাকিয়ে থাকে, কেমন যেন করে, আমার না একদম ভালো লাগে না। তো এই কথা উনি বাড়িতে বেশ কয়েকবার বলেছেন, কিন্তু যা হয় আর কি, ব্যাপারটাকে নিয়ে না বাড়ির লোকজন, বিশেষত পুরুষ মানুষেরা, ওনার নিজের যে স্বামী, সে অতটা বুঝতে পারত। এবং উনি মানে উনি একটা জিনিস দেখেছিল যে ওনার ছেলের সাথে ওনার এই বৌমা আগে যেমন খেলাধুলো করতো, মানে দুজনে আর কি বন্ধুর মতোই আর কি ছিল, কিন্তু উনি দেখছে যে যবে থেকে এই মেয়েটার মধ্যেই বড় বড় ভাব এসে গেছে, বড়দের মতো কথাবার্তা, বড়দের মতো হাঁটা চলা,
ততদিন থেকে মানে ওনার ছেলেকে, যার সাথে আর কি বাচ্চা মেয়েটার বিয়ে হয়েছে, মানে আর খুব একটা কথাই বলে না। মানে ওনার ছেলে যদি দু একটা কথা বলেও, সেও কথাই সেভাবে বলতে চায় না। তো সমস্ত বিষয়টা দেখেই না বাচ্চা মেয়েটার যে শাশুড়ি মা, তার একটু অবাক লাগে যে মেয়েটার মধ্যে এটা কেমন পরিবর্তন আসছে। যাই হোক, এখানেও ব্যাপারটা গেল, ওনার মনের মধ্যে একটা খচখচানি চলছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে উনি প্রথম খেয়াল করলেন যে ওনার বৌমা, এই বাচ্চা মেয়েটি মাত্র 8.5 বছর বয়স, সে খুব অদ্ভুতভাবে ওনার মেয়েটির যে শ্বশুর বসে, অর্থাৎ এই ভদ্রমহিলার যে স্বামী, তার দিয়ে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, এবং যখন তাকিয়ে থাকে একেবারে চোখের পলক পড়ে না। এবার একদিন বাচ্চা মেয়েটা এরকম করে ওনার দিকে তাকিয়ে আছে, এবং যে তাকানোর যে ভঙ্গিমাটা, সেটা কিন্তু বাচ্চা মেয়ের মতো না। একটা বাচ্চা মেয়ের চোখের ভঙ্গিমা যেরকম হবে, আর একজন প্রাপ্ত বয়স্ক মানুষের যেরকম চোখের ভঙ্গিমা হবে, দুটো তো সেম কখনোই হবে না। তো বাচ্চা মেয়েটার শাশুড়ি মা লক্ষ্য করছে যে ওনার স্বামীর দিকে, অর্থাৎ বাচ্চা মেয়েটি তার শ্বশুরমশাইয়ের দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে, মানে অপলকভাবে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না, একটা কীরকমভাবে যেন তাকিয়ে আছে। তো উনি মিষ্টি করে হেসে বলছে যে এই তুই কী দেখছিস রে? তো তখন নাকি মেয়েটা কিরকম একটা স্থির চোখে, মানে তার শাশুড়ি মার দিকে তাকিয়ে বলে যে দেখছি ইনি কত সুখে সংসার করছে, বউ নিয়ে ছেলে নিয়ে, কত সুখে এনার সংসার। মানে এরকম করে না, মানে একটা এরকম হাহুতাশ করার সুরে বাচ্চা মেয়েটা বলে। এবং ও যখন কথাটা বলে যে দেখছি ও কিভাবে, মানে ও করে বলছে রীতিমতো, যেখানে শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে আপনি আজ্ঞে করে আর কি, সেখানে ও তুই এরকম করে আর কি, এরকম সম্বোধন করে আর কি বলছে। এবং যখন ও কথাটা বলে না, তখন কিন্তু মেয়েটার ভয়েসটা একদম চেঞ্জ, মানে ওই ভয়েসটা ওই বাচ্চা মেয়েটার গলা থেকে কোনোভাবে বেরোতে পারে না, সম্ভবই নয় বেরোনো। এবং চোখের দৃষ্টিটার মধ্যে একটা এমন ভাব ছিল যেন অনেক রাগ, অনেক চাপা দুঃখ, অনেক কষ্ট, সব কিছু যেন চোখের মধ্যে থেকে বেরিয়ে আসছে, ফেটে বেরিয়ে আসছে এরকম। এটা শুনে না, মানে ওনার বুকের ভিতরে কিরকম ছ্যাদ করে ওঠে যে এটা কিভাবে কথাটা মেয়েটা বললো, এটা আবার কি বললো, মানে ওনার মনের মধ্যে একটা মানে ছ্যাদ করে ওঠে। তো উনি বলছে তুই কি বললি, এটা এটা কি মানে? তখন না মানে ও মুচকি হেসে মেয়েটা ওখান থেকে চলে যায়। এবার উনি, ভদ্রমহিলা ওনার স্বামীকে কথাটা বলেছে, জানো যে তোমার দিকে তাকিয়ে ছিল কিভাবে, এবং আমি যখন কথাটা বললাম হাসি মুখে ভালোভাবে, যখন ওকে জিজ্ঞেস করলাম যে কি রে তুই কী দেখছিস, ও তখন আমাকে এরকম করে বললো যে দেখছি ও কত সুখে শান্তিতে বউ ছেলে সবাইকে নিয়ে সংসার করছে। আর আমি এরকম করে কথা বলে থেমে গেছে। এবার এই কথাটা যখনই ভদ্রমহিলা তার স্বামীকে বলেছে, তখন উনি না হেসেছে, বলতে এটা বাচ্চা মেয়ে কি বলেছে, তুমি আবার এটা নিয়ে কেন ভাবছো? তো তখন ওই ভদ্রমহিলা বলছে যে না, আমি কিন্তু তোমাকে সত্যিকারের বলছি, আমার ওকে দেখে না মাঝে মধ্যে খুব অদ্ভুত লাগে, আমার ওকে দেখে স্বাভাবিক মনে হয় না। এবার এই যে মানে বাচ্চা মেয়েটা তার শ্বশুরমশাইয়ের দিকে এরকম হাঁ করে কখনো তাকিয়ে থাকতো, কখনো খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতো, এই জিনিসটা কিন্তু অনেকবার ঘটেছে। এবং বিজনবাবুকেও এক সময়, মানে একদিন আর কি, খুব হাসতে হাসতে ওই ভদ্রলোক বলেছিলেন যে এরকম আর কি হয় মাঝে মধ্যে, জানো তো, আমার ছেলের দিকে তাকিয়ে থাকে, আমার বৌমা খুব ভয় পেয়ে যায়। মানে যেহেতু ওই বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তার সাথে বিজনবাবুর একটা বেশ ভালো সম্পর্ক ছিল। তো উনি একবার বলেছিলেন। তো বিজনবাবু এবং ওনার যে ফ্যামিলি, ওনার স্ত্রী, তারও কিন্তু মেয়েটাকে দেখে একটু অড লাগতো। মানে প্রথম থেকে লাগতো না, যখন থেকে মেয়েটার মধ্যে এই পরিবর্তনগুলো আসা শুরু হলো, তখন থেকে কিন্তু ওকে দেখে সত্যি একটু অড লাগতো, মনে হতো যে এটা আবার কীরকম ব্যাপার। কিন্তু ওদের বাড়ির ব্যাপার এটা, তো আর এটা নিয়ে তার পাড়ার লোকেরা কিছু বলতে পারে না। তো মাঝে মধ্যে ওরাও, যেহেতু পাশের বাড়ি, তো মাঝে মধ্যে জানলা দিয়ে দেখতো। আর ওদের বাড়িটা না খুব খোলামেলা বড় সড়ো বাড়ি ছিল। বিজনবাবুর বাড়িটা তো ছোট ছিল, কিন্তু ওনার পাশের বাড়ির এই বাড়ি আর কি বেশ বড় সড়ো দোতলা বাড়ি, বড় বড় ওদের জানলা রয়েছে। তো উনি মানে মোটামুটি অনেক কিছুই দেখা যেত, অনেক কিছুই শোনা যেত। তো দেখতো যে মেয়েটা, বাচ্চা মেয়ে, সে বড়দের মতো করে সাজতো, চওড়া করে সিঁদুর পরতো, বড় বড় টিপ পরতো। যেখানে ওই মেয়েটি কিন্তু বিয়ে হয়ে আসার পরে ওই 4.5 মাস, প্রথম 4-4.5 মাস, সে কিন্তু তাকে তার শাশুড়ি মা যা দিত সেভাবে সাজতো, যেভাবে ওকে বলতো কাজল পরতে, টিপ পরতো, সেরকম করে পরতো। কিন্তু এই পরিবর্তনটা আসার পর থেকে
মেয়েটা কিন্তু তার শাশুড়ি মা যে জিনিসগুলো দিয়েছে সেগুলো দিয়ে কিন্তু সাজতো না। ও খালি বলতো যে আমাকে বড় টিপ দাও, আমি বড় টিপ পরবো, চওড়া করে সিঁদুর পরতো। ওর শাশুড়ি মা বলতো যে তোমার এত চওড়া করে সিঁদুর পরার কোনো দরকার নেই। ও চওড়া করে সিঁদুর পরতো। আচ্ছা, মেয়েটা বিয়ের আগে স্কুলে পড়তো। তো যবে থেকে মেয়েটা শ্বশুরবাড়িতে এলো, তো ওর শ্বশুরবাড়ির লোকেরা বলল যে তুমি তুমি তো স্কুলে পড়তে, তো এখানে তুমি চলে এসেছো, তোমার তো এবারই বউ, তো তুমি চিন্তা করো না, তুমি কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করো। তো মেয়ে বললো আমি স্কুলে যাবো না। মানে সে কিন্তু প্রথমে যাওয়ার জন্য রাজি হয়েছে, তখন স্কুলের আর কি ভর্তি হয়নি, পরে সেশনে ভর্তি হবে। মেয়েটাকে যখন বাড়ির লোক বললো যে তুমি এবার স্কুলে ভর্তি হবে এখানে, মেয়েটি বলছে না আমি স্কুলে ভর্তি হবো না, আমি স্কুলে পড়বো না। মেয়েটির যে শাশুড়ি মা সে বলছে যে দেখো আমার ছেলে কিন্তু পড়াশুনো করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে সে ব্যবসা করবে না চাকরি করবে সেটা তার ব্যাপার, সে পারিবারিক ব্যবসাও দেখতে পারে, সে যদি চায় যে সে ব্যবসার দিকে আসবে না চাকরি করবে সেটাও সে করতে পারে। কিন্তু তুমি যখন তার স্ত্রী হতে চলেছো, তোমাকে কিন্তু একটা বেসিক যে এডুকেশন সেটা কিন্তু তোমাকে করতে হবে। এবং মেয়েটি পড়াশোনায় ভালো ছিল, ইন্টারেস্টেড ছিল। সেই মেয়ে তখন বলে, প্রথমে সে পড়াশোনার জন্য ভীষণ আর কি রাজি ছিল, কিন্তু পরে সে বলছে না আমি আর পড়াশোনা করবো না, আমি যা পড়েছি অনেক পড়েছি, আমি আর পড়বো না। এবার মেয়েটাকে তার শ্বশুরমশাই, তারপরে তার দাদা শ্বশুর যে সেও বোঝানোর চেষ্টা করলো যে দেখো আমাদের বাড়ির ছেলে কিন্তু পড়াশুনো করবে, এবং আমরা চাই তুমিও অন্তত কিছু দূর পড়াশোনাটা করো, তুমি তো এখন একদমই ছোট, তুমি পড়াশুনো করো। মেয়েটি বলছে না আমি পড়বো না, আমি যা পড়েছি আমার যথেষ্ট, আমি আর পড়বো না, আমি সংসার করবো, আমি মন দিয়ে সংসার করতে চাই। এবার ও যখন এরকম বলে, তো তখন মানে ওর শ্বশুরবাড়ির লোকেরাও সবাই একটু অবাক হয়ে যায় যে এইটুকু মেয়ে সংসারের কিছু বোঝেই না, মানে বোঝার কথাও নয়। সে বলছে ও সংসার করতে চায়, ও ঘরে রান্নাবাড়ি করবে, কাজকর্ম করবে। তো ওরা দেখছে যে মেয়েটার যখন এত ইচ্ছে, আর একদমই যখন পড়াশোনার একদম মানে ইচ্ছেটুকু সামান্যটুকু ইচ্ছেও নেই, তখন আর ওকে জোর করে কি হবে। তো ওই জন্য ওরা আর জোর করে না এবং বলে যে ঠিক আছে, তবে তোমাকে মানে ওনার যে দাদা শ্বশুর আছে আর কি, ওর দাদু যে বলছে সে তোমাকে কিন্তু কিছু 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 পড়া রোজ করাবে, যাতে তুমি হয়তো সেভাবে স্কুলে না পড়লেও তোমার এই বয়সে যে ক্লাসে পড়ার কথা সেইটুকু যাতে তোমার একটু অ্যাটাচ থাকে, তো বেসিক এডুকেশনটুকু তোমাকে করতে হবে, সেটা তোমাকে বাড়িতেই করানো হবে। তো মেয়েটা সেটায় রাজি হয় এবং সেভাবেই চলতে থাকে। এবার এই জিনিসটা শুনে বিজনবাবুর খুব রাগ হয়। বিজনবাবু মনে করে যে নিশ্চয়ই মানে একটা হয় না যে আমরা যখন এরকম কোনো কথা শুনি আমাদের মনে হয় যে নিশ্চয়ই ছেলের বাড়ির লোক ইচ্ছে করে মেয়েটাকে পড়তে দিচ্ছে না বা পড়ানোর ইচ্ছে নেই। তো বিজনবাবু লিখেছেন ইমেলে যে ওনার প্রথম দিকে এটাই মনে হয় যে মেয়েটা হয়তো পড়তে চেয়েছে, এরাই হয়তো পড়তে দিতে চায়নি, কিন্তু লোককে হয়তো সেটা বলছে না, অন্য কিছু বলছে। তো উনি ভাবলেন যে এরকমই কিছু একটা ব্যাপার হবে। যাই হোক, তো উনি এটাই ভাবলেন এবং মানে বাড়ির লোক তো দেখতো, ইভেন পাশের বাড়ি হিসেবে বিজনবাবুর ফ্যামিলিও দেখতো যে ওই মেয়েটি অসম্ভব মানে সংসারী হয়ে গেছে, অসম্ভব সংসারী। মানে ধরুন কেউ 8-10 বছর ধরে সংসার করছে, তাদের কাজকর্ম যেরকম হবে ওই মেয়েটা যেন তার থেকেও খুব নিখুঁত কাজ করতো। জামা কাপড় মেলছে, জামা কাপড় সেখান থেকে নিয়ে আসছে, পাট পাট করে রাখছে, রান্না করছে, ওকে বারণ করলেও শুনছে না, মানে একবারে ঘরণী বলতে যেটা বোঝায় একদম সেরকম। এটা দেখে তো ওনার যে শ্বশুরমশাই, বাচ্চা মেয়েটির যে শ্বশুরমশাই, দাদা শ্বশুর, পরিবারের আরও লোকজন, তারা খুব তো খুশি যে বাবা এইটুকু মেয়ে সংসার এবং সামলাচ্ছে, মানে বড়দের মতো। ওরা এটা নিয়ে খুব আর কি প্রশংসা করতো। কিন্তু কোথাও মেয়েটির যে শাশুড়ি মা ছিল তার না মনে খুব খচখচানি হতো যে এইটুকু বাচ্চা মেয়ে, উনি এক্সপেক্ট করেছিল যে মেয়েটা বাচ্চা মেয়ে, বাচ্চার মতো থাকবে, তা না হয়ে এত বড় বড় কথা, বড়দের মতো হাব ভাব। আর সব থেকে যে বিষয়টা ওনার খুব অড লাগতো সেটা হচ্ছে যে মানে ওর শাশুড়ি মা লক্ষ্য করেছিল যে ওনার স্বামীর দিকে, অর্থাৎ বাচ্চা মেয়েটি তার শ্বশুর মশাইয়ের দিকে এক এক সময় খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এবং ওকে যখন জিজ্ঞেস করতো সেই সময় ওর ভয়েসটা না কিরকম একটা অন্যরকম হয়েছে, তার মেয়েটার চোখ দুটো কিরকম ছলছল করতো, দেখে মনে হতো যেন ওর একটা কোনো কষ্ট হচ্ছে শরীরে। এবার বাচ্চা মেয়েটির যে শাশুড়ি মা, তিনি কিন্তু বেশ কয়েকবার বাড়ির লোককে এই বিষয়টা বলার চেষ্টা করেন যে মেয়েটার মধ্যে একটা কিছু অসুবিধা আছে, বা মেয়েটা মাঝে মধ্যে কেন এভাবে তাকায়, কেন এরকম বিহেভ করে, সেটা জানাটা খুব দরকার। কিন্তু সত্যি কথা বলতে ওনার শাশুড়ি যেটা বলতো সেগুলো না মানে বাড়ির লোক সেভাবে কেউ বিশ্বাস করতো না।
যাই হোক, তো উনিও ভাবতেন, সবাই ওনাকে বলতো তুমি বেশি বেশি ভাবছো, মেয়েটা একটু মানে গৃহিণী হয়ে গেছে, এখানে এত ভাবার কিছু নেই, অনেকের মধ্যেই অনেক তাড়াতাড়ি পরিবর্তন আসে, এগুলো ওনাকে বলা হতো। এবং মানে ওনার শাশুড়ি মা, মানে বাচ্চা মেয়েটার শাশুড়ি মা এগুলো শুনতো, এবং উনি না মানে মাঝে মধ্যে বিজনবাবুর যে স্ত্রী ছিল ওনাকে মাঝে মধ্যেই কথাগুলো বলতো, মানে মনের কথা তো উনি কাউকে বলতে পারতেন না, তো বিজনবাবুর স্ত্রীকে মাঝে মধ্যেই কথাগুলো বলতো। এবার বিজনবাবুর স্ত্রী যখন এই কথাগুলো শুনতেন ওনারও কিন্তু একটু অড মনে হতো, কিন্তু যা হয় আর কি, এভাবে মানে অড লাগলেও সেটা তার ফট করে কাউকে বলা যায় না, যেহেতু মেয়েটা একটা স্পেশাল ব্যাপার ছিল, মেয়েটার বাবা নিরুদ্দেশ হয়ে গেছিলো, মেয়েটাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, তো সে অর্থে কেউই মানে চাইতো না যে মেয়েটাকে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক, কারণ ওর মা নিজেই অনেক কষ্টে সৃষ্টে সংসার চালাতো ওর ভাইকে নিয়ে। তো বিজনবাবুর স্ত্রীও কখনো এই বিষয়টা নিয়ে সরাসরি কিছু বলেনি, কিন্তু ওনারও এগুলো শুনে এবং মেয়েটিকে দেখে, মেয়েটির হাবভাব দেখে মনে হতো যে কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু কী গন্ডগোল, কিসের গন্ডগোল, সেটা কিন্তু কেউ বুঝতো না। যাই হোক, এরকম চলতে থাকে, এবং এরকম চলতে চলতে যখন প্রায় মেয়েটা বিয়ে হয়েছে 8-9 মাস হয়ে গেছে, তো একদিন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে একদিন মেয়েটি আর কি খুব জেদ করতে থাকে, যেটা মেয়েটি সবের সাথে একেবারেই যায় না। মেয়েটি বলে যে ওকে নতুন মানে ড্রেস কিনে দিতে হবে, এবং সেটা হচ্ছে হলুদের উপরেই, মানে সেটাও বলে দেয় হলুদ আর সবুজের কম্বিনেশনে, ঘাগরার মতো যেরকম ড্রেস হয় ওদের, মানে ট্র্যাডিশনাল ড্রেসের কথা আমি বলছি, যেরকম ঘাগরা চলি ড্রেস হয়, ও বলছে সেরকম ড্রেস চাই। এবার মেয়েটির যে শাশুড়ি মা, তিনি না মানে মেয়েটাকে তো লক্ষ্য করতো, মেয়েটাকে খুব ভালোবাসতো, কিন্তু মাঝে মধ্যে যে মেয়েটা খুব জেদ করতো, বড় 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 কথা বলতো, বড়দের মতো হাবভাব করতো, এটা ওনার একদম পছন্দ হতো না। তো উনি তখন বলেছে যে তোমার তো অনেক ড্রেস আছে, তো তুমি সেগুলো পরো, তোমার এখনই নতুন ড্রেসের দরকার নেই। তো মেয়েটি বলছে না, আমি নতুন ড্রেস পরবো, এবং আমার ওই রঙেরই ড্রেস চাই, আমার ওরকম কম্বিনেশনের ড্রেস নেই। ভালো কথা। তো জানে মানে মেয়েটির যে শ্বশুরমশাই, সে সেই সময় ওখানে আসে, মানে মানে ওনার মায়ের সাথে আর কি কথা হচ্ছে, তো ওনার শ্বশুরমশাই আসে, তো উনি কিছু একটা টাকা পয়সা বা এরকম কিছু একটা উনি ওনার স্ত্রীর হাতে দেয়, এবং সেই সময় কিন্তু মেয়েটা ওই ঘরেই ছিল। এবার হাতে দিয়েছে টাকাটা, এবং সেই টাকাটা উনি আলমারিতে রেখে দেয়। এবার এটা একটা খুব সাধারণ ঘটনা, হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, মেয়েটি তার শ্বশুরমশাইয়ের দিকে খুব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, মানে প্রচণ্ড রাগ হলে যেরকমভাবে মানুষ তাকায় সেরকম একটা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, এবং তাকিয়ে বলে যে তুই না বলেছিলি যে তোর স্ত্রীর সাথে তোর বনাবনি নেই, স্ত্রীকে তুই পছন্দ করিস না, অথচ তুই এত ভালো করে সংসার করছিস, স্ত্রীর হাতে টাকা পয়সা তুলে দিস, তো সবই তো তোর ভালো আছে, তুই তাহলে আমাকে ঠকিয়েছিলি কেন, এরকম করে বলছে। এবং এই কথাগুলো যখন বলে, এবং একটা অদ্ভুত দৃষ্টিতে বলে, এবং সেই দৃষ্টির মধ্যে কিন্তু মানে একটা বাচ্চা মেয়ে তার পিতা সম শ্বশুরমশাইয়ের দিকে যেভাবে তাকিয়ে কথা বলবে, সেটা সেভাবে তো বলছেই না, উল্টে তার চোখের মধ্যে একটা রাগ, অভিমান, প্রচণ্ড আর কি একটা তীব্র কি বলবো, একটা তীব্র কষ্টের একটা বহিঃপ্রকাশ রয়েছে। এবং যখন মানে তুই করে বলছে, এবং শাশুড়ি মায়ের উদ্দেশ্যে তোর বউ বলে বলছে, এইসব শুনে না ওনার শাশুড়ি মা খুব অবাক হয়ে যায়, এবং ওনার মনে হয় যে কি বেয়াদব মেয়ে রে বাবা, মেয়েটার কোনো শিক্ষা দীক্ষা নেই, এইভাবে কথা বলছে। তখন ওনার শাশুড়ি মা বলতে, তুমি এসব কি বলছো, তোমার শ্বশুরমশাই আমার হাতে সংসারের টাকা দিয়েছে, তুমি এইভাবে বলছো, তোমার এত বড় সাহস, তুমি বাড়ি থেকে কি তুমি এই শিক্ষা পেয়েছো। এবং এইটা যখন বলেছে তখন না মানে মেয়েটার চোখ মুখ একদম চেঞ্জ হয়ে গেছে। মেয়েটা তখন বলতে, তুই চুপ কর, আমি তোর সাথে কোনো কথা বলছি না। মানে যেই মেয়েটা বিয়ের পরে ওই প্রথম 4.5-5 মাস যাকে বলে একদম মা মা করে পিছন পিছন ঘুরতো, একটা বাচ্চা মেয়ে যেরকম হয়, এবং ওর শাশুড়ি মাও কিন্তু ওকে একদম নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো, মানে নিজের ছেলেকে যেভাবে দেখতো নিজের এই বৌমাকে, তাকেও কিন্তু সে খুবই স্নেহ করেই আর কি নিজের কাছে রেখেছিল। এবং যখন মেয়েটির মা এখানে এসে বলে যে মেয়েটিকে তাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না, সবার প্রথম কিন্তু এই যার সাথে বিয়ে হয়েছে তার মা, অর্থাৎ ওর শাশুড়ি মাই কিন্তু প্রথম বলে যে হ্যাঁ আমরা মেয়েটাকে রাখবো,
কারণ উনি মেয়েটাকে সত্যি খুব ভালোবাসতেন, কিন্তু সেই মেয়েটির মুখে এরকম কথা শুনে ওনার খুব অবাক লাগে এবং উনি তখন ভাবে যে মেয়েটা তো খুব বেয়াদব হয়ে গেছে। তো উনি তখন মেয়েটাকে একটা চড় মারে এবং মেয়েটাকে যখন চড় মারে মেয়েটি তখন মানে খুবই আস্তে করে একটা নরম করেই চড়টা মারে, কিন্তু মেয়েটা প্রচণ্ড রেগে যায় এবং ও কিন্তু অদ্ভুত একটা কর্কশ একটা ভারী মহিলার গলায় ও প্রচণ্ড কাঁদতে থাকে এবং নানান উল্টোপাল্টা কথা বলতে থাকে। এই সব শুনে বাড়ির লোকেরা তো প্রচণ্ড মানে অবাক হয়ে যায় এবং এইসব উল্টোপাল্টা শুনে না মানে ওর শাশুড়ি মা, বাচ্চা মেয়েটার যে শাশুড়ি মা, তিনি খুব ঘাবড়ে যায় এবং তিনিও উল্টে কান্নাকাটি করা শুরু করে দেয়। এবার বিজনবাবুরা যেহেতু একদম পাশেই থাকতো এবং খুব ভালো যেহেতু সম্পর্ক ছিল, ওনারা ওইসব চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ওনারাও ওনাদের পাশের বাড়িতে চলে গেছে। তো গিয়ে দেখছে যে মেয়েটা রাগে ফুঁসছে এবং মেয়েটার চোখ মুখ পুরো চেঞ্জ, মানে একটা 8.5 বছরের বাচ্চা মেয়ের চোখ মুখ হাত পা যেরকম আর কি হবে, মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন ওর হাইটটাই কম, কিন্তু ও একটা যেন মানে 40-45 বছরের মহিলার যেরকম চোখ মুখ হবে বা যেরকম তার হাত পা যেরকম আর কি তার গঠন হওয়া উচিত ঠিক সেরকম লাগছে। আর মেয়েটার ভয়েস পুরো চেঞ্জ এবং ওই চটটা মারার পরে ওই বাচ্চা মেয়েটা উল্টোপাল্টা কথা বলে এবং কিছুক্ষণ পরে ওর শ্বশুর মশাইয়ের দিকে তেড়ে যায় এবং শ্বশুর মশাইয়ের দিকে শুধু তেড়ে গেছে তা না, ওইটুকু মেয়ে তার গায়ে কোথা থেকে এত গায়ে জোর এলো কেউ জানে না। ওদের ঘরে একটা বিশাল মোটা ভারী কাঠের একটা মানে ড্রেসার ছিল, সেটাকে মেয়েটার রাগের চোটে একদম এক হাতে ঠেলে পুরো উল্টে দিয়েছে এবং উল্টে দিয়েছে তা আবারও শ্বশুরমশাইয়ের দিকে। এবং যখন দেখছে যে ওটা গিয়েও শ্বশুরমশাইয়ের গায়ে লাগলো না, মেয়েটা পুরো পাগলের মতো রাগে গিয়েও শ্বশুরমশাইকে এক হাতে একটা ঠেলা মেরেছে। এবং এই জিনিসটা কিন্তু বিজনবাবু ওনার স্ত্রী দুজনেই নিজের চোখের সামনে দেখেছে যে ওইটুকু একটা মেয়ে 8.5 বছর বয়স যার, সে তার এক হাতের ঠেলায় ওনার শ্বশুরমশাইয়ের মতো একজন মানে হাট্টা খাট্টা লম্বা চওড়া লোক, রাজস্থানী লোক, সে কিন্তু ধপাস করে পড়ে যায়। এটা দেখে বাড়ির লোক খুব অবাক হয়ে গেছে এবং আশেপাশের বাড়ির লোকেরা যখন সবাই মেয়েটাকে ধরতে গেছে, সে সবার মানে একটা ঝটকায় সবাই যেন চেপে ধরতে গেছে, তাদের সবাইকে দূরে সরিয়ে দিয়েছে। মানে ওই সময় না মেয়েটার গায়ে একটা মানে মানে অসুরের মতো শক্তি চলে এসেছে, যেটা একেবারে স্বাভাবিক নয়। এবং এটা দেখে না বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে যায়। মেয়েটির যে স্বামী ছিল, মানে ছেলেটারও তো বেশি বয়স না, তখন ছেলেটার বয়স 13 হবে, ছেলেটা খুব ভয় পেয়ে গেছে। সেই ছেলেটা মানে তার স্ত্রীকে চেপে ধরতে গেছে যে তুমি এটা কি করে, তুমি আমার বাবাকে মারছো কেন। এইটা যখন বলেছে মানে ছেলেটাকে তো যাকে বলে একটা যা ঝটকা দিয়েছে, ছেলেটা গিয়ে দূরে মুখ থুবড়ে পড়েছে। আর মেয়েটা কি করেছে, মেয়েটা গিয়ে ওর যে শ্বশুর মশাই তার গলা চেপে ধরেছে, মানে ওখানে বুকের উপর বসে পড়েছে। মানে ওর চোখে প্রচণ্ড আক্রোশ, মানে সেই আক্রোশ মানে দেখা যায় না। এবং ওরকম জিনিস নিজের চোখে না দেখলে, শুধুমাত্র যদি কেউ মুখে বলে, সে হয়তো বিশ্বাসই করবে না। বিজনবাবু, ওনার ওয়াইফ সবাই মিলে মেয়েটাকে বিরত করার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা শুনছে না। এবং কিছুক্ষণ পরে মানে মেয়েটার ওই প্রচণ্ড রাগে যখন গোঙাচ্ছে, মেয়েটাকে যখন সবাই হাত পা ধরে চেপে ধরে বসিয়ে দিয়েছে, তখন মেয়েটা গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বাড়ির লোকেরা অবাক হয়ে গেছে যে কি হলো মেয়েটার। এবং এই সব কিছু দেখে মেয়েটির যে দাদা শ্বশুর আর কি ওই বাড়ির যে মাথা ছিল, সে তখন বলছে এই মেয়ে পাগল মেয়ে, এই পাগলকে আমাদের সাথে বিয়ে দিয়েছে। এবার মানে সবাই বাড়িতে কান্নাকাটি করছে, ভয় পেয়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে ঘটনাটা ঘটলো কি এবং কেনই বা মেয়েটা হঠাৎ করে এরকম একটা অ্যাডভার্স রিয়্যাক্ট করলো। এবং মেয়েটা যদি সত্যি সত্যি মানসিক রোগী হবে বা পাগল হবে, সেটা এতদিনে বোঝা যায়নি। আর মেয়েটা যে প্রথম বিয়ে হয়ে আসে 4.5 মাস অব্দি মেয়েটা মানে ভীষণ কিউট একটা বাচ্চা, সুন্দর মেয়ে, হাসি খুশি, হঠাৎ করে মেয়েটার কি হলো। একজন যদি পাগল হয় তো তাহলে সে 4.5 মাসে সে কোনো পাগলামি করলো না, তার কোনো অস্বাভাবিকতা দেখা গেল না, হঠাৎ করে এখনই সমস্ত কিছু ঘটছে, এটা কি করে সম্ভব। সকলের মনে প্রশ্ন আসছে, কিন্তু যেটা চোখে দেখেছে সেটাকে তো আর অস্বীকার করা যায় না। মেয়েটার মাকে ডেকে পাঠানো হলো, মেয়েটার মাকে সমস্ত কথা বলা হলো। মেয়েটার মা বলছে বিশ্বাস করুন আমার মেয়ের মধ্যে এরকম কোনো অস্বাভাবিকতা নেই। এবং মেয়েটার যখন জ্ঞান ফিরল তখনও দেখা যাচ্ছে মেয়েটা ওরকম গোঙাচ্ছে আর ওরকম ভারী গলায়, বয়স্ক মানুষের মতো গলায় কথা বলছে।
তো তখন মেয়ের মা বলছে, না আমার মেয়ের কোনো অসুবিধে নেই, আমার মেয়ে পাগল তো দূরের কথা, আমার মেয়ে সবসময় একটা হাসি খুশি একটা বাচ্চা মেয়ে। মানে মেয়েটার মাও নিজের মেয়েকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে মেয়ের কি করে এত পরিবর্তন হলো। তো এই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। এবার কোথাও মানে মেয়েটির যে শাশুড়ি মা ছিল তার কোথাও একটা মনে সন্দেহ হচ্ছে যে সত্যি তো মেয়েটার মধ্যে তো কোনো কিছু খারাপ ছিল না, আমাকে মা মা করে সারাক্ষণ আমার পাশে ঘুরতো, আমার সাথে পাঁপড় দেয়া, আমার সাথে রান্নায় আমাকে সাহায্য করা, সব কিছু করতো। কিন্তু হঠাৎ করে মেয়েটারই বা এরকম হলো কেন? ওনার না মনে একটা খুব কিউরিয়াসিটি জন্মায় আর কি, যে কী করে হলো, কী করে এত পরিবর্তন হতে পারে একটা মানুষ, এটা দেখা দরকার। এবং বাড়ির সবাই বলছে যে এই মেয়েকে আর বাড়িতে রাখার দরকার নেই, এই মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিন্তু মেয়েটির যে শাশুড়ি মা ছিল তিনি খুব ভালো ছিলেন। তিনি ভাবলেন যে ঠিক আছে, মেয়েটাকে যদি আমি এই সংসার থেকে আমি যদি বারও করে দিই, আমি যদি ধরে নিই যে ঠিক আছে মেয়েটার কোনো সমস্যা ছিল, সেটা তো মেয়েটা তো তখন চলে যাবেই, আমাদের সকলে পরিবারের থেকে দূরে চলে যাবেই। কিন্তু মেয়েটার সাথে তো ওনাদের ছেলের বিয়ে হয়েছে। এবার ওই যে বললাম পরিবারটা কিন্তু খুব কনজারভেটিভ অর্থোডক্স একটা ফ্যামিলি। তো দাদা শ্বশুরও মনে মনে চাইছিলেন না যে মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যাক, বিয়েটা ভেঙে যাক, এটা চাইছিলেন না। কিন্তু বাকিরা মানে আর কি ভয় পেয়ে গেছে এমন দেখে, তারা বলছে না না বাবা, নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে। তো তখন ওই মেয়েটির শাশুড়ি মা ওনার যে শ্বশুরমশাই অর্থাৎ বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি, তাকে বলছে যে আমার না একটা সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই মেয়েটার মধ্যে কিছু একটা খারাপ কিছু হয়েছে বা কিছু একটা হয়তো হাওয়া বাতাস লেগেছে। এবার ওদেরও রাজস্থানে কিন্তু ওরাও কিন্তু এরকম অনেক কিছু মানে, এরকম ভৌতিক বিষয়, ভূতে ধরা, হাওয়া বাতাস লাগে, এটা কিন্তু ওরাও মানে এবং খুব বেশি পরিমাণে মানে। আর ওরা বিশ্বাস করে জয়সালমীরের যে মানে যে মরুভূমি রয়েছে, সেই মরুভূমির বেশ কিছু জায়গা এমন রয়েছে যেখানে নাকি বিশ্বাস করে যে প্রচুর সেই জায়গাটায় এরকম মানে প্রেতাত্মা থাকে, অতৃপ্ত আত্মারা থাকে। তো ওইসব দিকেও অনেকে মানে আশেপাশের বেশ কিছু গ্রাম আছে, সেখানকার মানুষেরা বিশ্বাস করে যে সন্ধ্যের পরে সেখানে গেলে হাওয়া বাতাস লেগে যায়। ওরা অনেকে তাবিজ কবচ পরে যাতায়াত করে। তো ওরা ভাবে যে একবার এই দিকটা দিয়েও ভাবলে হয়, কারণ মেয়েটা যেরকম আওয়াজ করছে, যেরকম ওর গায়ে জোর এসে গেছে, এটা স্বাভাবিকভাবে আসা সম্ভব নয়। ওইটুকু একটা বাচ্চা মেয়ের এতটার গায়ে জোর আসা সম্ভব নয়। যাই হোক, তো এরপরে ওদেরই ওখানের একজন বিশাল পণ্ডিত, তিনি আর কি ধরনের ভূত প্রেত তাড়ানো, কার্সড কিছু এগুলো নিয়ে উনি কাজ করেন। তো তাকে নিয়ে আসা হয়েছে এবং কোথাও যেন মেয়েটির শাশুড়ি মায়ের মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে, এবং সেই বিষয়টায় উনি ওনার স্বামীকে কিন্তু একটু সন্দেহ করতে থাকেন। সেখানে কিছু হয়তো ব্যাপার হয়েছিল, সেটা বিজনবাবু জানে না, তবে বিজনবাবু এবং ওনার স্ত্রীর মনে হয়েছিল যে মেয়েটির শাশুড়ি মা তার স্বামীকে কিছু একটা নিয়ে সন্দেহ করেছিলেন। যাই হোক, তো তাকে আনা হয়। তো সেই লোকটি যখন আসে, সে যখন ওই মেয়েটিকে দেখে, বাচ্চা মেয়েটির মাথায় হাত রেখে উনি বলেন যে তোমরা সবাই সরে যাও, আমি যতক্ষণ না বলবো কেউ কিন্তু তোমরা মেয়েটাকে স্পর্শ করবে না, এবং তোমরা যা দেখবে, যতই তোমাদের মানে মনে হোক যে না মেয়েটাকে ওখান থেকে সরিয়ে নিই, তোমরা কিন্তু কেউ মেয়েটাকে ভুলেও স্পর্শ করবে না, মানে মেয়েটির মাকেও বলে দেয়। তো উনি তখন সেখানে ওর মাথায় হাত রেখে একটা ছোট্ট আগুন জ্বালিয়ে যজ্ঞকুণ্ড মতো করে উনি মেয়েটার সাথে কথা বলে এবং পরিষ্কার বলে যে তোর শরীরে তুই কে আছিস বল, আমি জানি কে তুই, তবু তুই নিজে মুখে বল। তো সে কিছুতেই বলবে না। তো তারপরে অনেকক্ষণ পরে অনেক কিছু বলার পরে মেয়েটি তখন আর কি মেয়েটির মুখ থেকে আর কি বলে যে মেয়েটির যে আর কি কথা বলছে তার নাম হচ্ছে পায়েল, ঠিক আছে? তো বলছে তুই এই মেয়েটার শরীরে কেন এসেছিস বল। তো তখন সে বলছে ওই যে আমি আপনাদেরকে প্রথম থেকে বলেছিলাম যে ওই বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি, সে আর কি খুব কনজারভেটিভ এবং সে খুব গর্ববোধ করতো যে তার ছেলে মেয়েরা এবং তার আগের জেনারেশন, তার পরের জেনারেশন সবাই বাবা মায়ের পছন্দে বিয়ে করে। তো ওই ভদ্রলোকের যে ছেলে, যার আবার ছেলের সাথে এই মেয়েটির বিয়ে হয়েছে, অর্থাৎ মেয়েটির যে শ্বশুর মশাই, তারও অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল তার বর্তমান স্ত্রীর সাথে। এবার বিয়ের পরে সে তার বউ আর কি মানে মেয়েটির শাশুড়ি মা, সে তার বাপের বাড়িতে থাকতো। তো যখন ছেলেটা বড় হয়, মানে ওনার শ্বশুরমশাই যখন বড় হচ্ছিল, তো সেই সময় একটি মেয়ের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। যথারীতি সেই ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে। এবার ছোটো বয়সে বিয়ে হলে সেই বিয়েটা যে কী, বিয়ের যে মর্ম কী, একসাথে থাকাটা কী, সেটা তো আর ছোটো বয়সে কেউ বুঝতে পারে না। এবার বড় হয়েছে,
ওই পায়েল বলে মেয়েটিকে ওর শ্বশুর মশাইয়ের মেয়েটা ভালো লাগে এবং ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং মেয়েটার জাতও অন্য ছিল। তো ওই মেয়েটির যে জাত ছিল, পায়েল বলে যে মেয়েটি, তার জাতে আবার এত তাড়াতাড়ি বিয়ে হয় না, মানে ওই রিচুয়ালটা এদের মধ্যে ছিল না। যাই হোক, এবার ওর শ্বশুরমশাই যখন আরও বড় হয়, যখন বুঝতে পারে যে ওর পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না, কারণ যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, এবার মেয়ের 18 বছর 16 বছর হলে তাকে বাড়িতে আনা হবে, তার সাথে ওকে সংসার করতে হবে। তো এর ফলে কি হয়, ওদের সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু সম্পর্কটা ভেঙে গেলেও মেয়েটি কিন্তু মানে একে ভুলতে পারেনি এবং ওর যে শ্বশুরমশাই ছিল সেই শ্বশুরমশাইও কিন্তু বিয়ের পরেও, মানে যখন ওদের, তো তখন ওদের মধ্যেও বেশ কিছু বছর আর কি কথাবার্তা ছিল এবং মেয়েটা, ওই পায়েল বলে যে মেয়েটা, সে আশা করেছিল যে হয়তো কোনো না কোনোভাবে ছেলেটা হয়তো তার বাড়ির লোককে বুঝিয়ে নেবে বা ওর সাথেই বাকি সংসার করবে, কিন্তু সেরকম কিছুই হয় না এবং সেই দুঃখের আগে মেয়েটা নাকি নিজেকে শেষ করে দেয়। কিন্তু তারপর থেকেই নাকি মানে যা হয় আর কি, একটা জীবন যখন চলে যায় সেখানে অনেক রাগ, অনেক কষ্ট, এই সমস্ত কিছু ছিল এবং যখন ওর শ্বশুরমশাই মানে তখন এর সাথে আর কি সংসার করা শুরু হয়ে গেছে, তখন বলেছিল যে আমার সাথে বনামনি হয় না বা আমার ওকে ভালো লাগে না, ওর আমাকে ভালো লাগে না, এইসব যখন বলতো তখন মেয়েটা কিন্তু প্রথমত বিশ্বাসও করেছিল। কিন্তু পরবর্তী সময় যখন দেখে যে ওর সংসার বাড়ছে, ওদের ছেলে মেয়ে হয়েছে, সব কিছু ভালো চলছে, তখন মেয়েটার আগে দুঃখে একটা এরকম স্টেপ নেয়। কিন্তু তারপর থেকেই তার আত্মাটা, তার অতৃপ্ত আত্মাটা কিন্তু প্রতিশোধ নেওয়ার একটা বাহানা খুঁজছিল এবং সেই করতে করতে এই মেয়েটা যখন আসে, বাচ্চা মেয়েটা আসে এদের পরিবারে, তখন কিন্তু এর শরীরের মধ্যে ঢুকে এই পরিবারের উপরে, বিশেষত ওই ভদ্রলোকের উপরে একটা অ্যাটাক করার চেষ্টা করে। তো সেই আত্মা তো ওর শরীর থেকে কোনোভাবে যাবে না, অনেক বলে কয়ে অনেক রকম রিচুয়াল করে আলটিমেটলি কিন্তু মেয়েটার শরীর থেকে ওই আত্মাটাকে আলাদা করা হয় এবং পরবর্তী সময়ে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার কি সত্যি এরকম একটা কোনো সম্পর্ক ছিল, তখন কিন্তু ভদ্রলোক স্বীকার করে যে বিষয়ে ওনার বাবা, ওনার মা কেউ কিচ্ছু জানতো না, কিন্তু ওনার স্ত্রী এক দুবার ওনার মুখে এই মেয়েটার কথা এক দুবার শুনেছিল, কিন্তু সেটা জাস্ট বন্ধু হিসেবে শুনেছিল। সে হয়তো সেই জন্যই ওনার মনে কোথাও একটা সন্দেহ হয়েছিল। যাই হোক, তো এইভাবে অনেক কষ্টে কিন্তু মানে মেয়েটার চরম কোনো ক্ষতি হওয়া থেকে মেয়েটাকে বাঁচানো হয় এবং তারপর থেকে আর মেয়েটার কোনো অসুবিধে হয়নি। কিন্তু একটা যেটা হয় সেটা হচ্ছে, এর কিছুদিন পরেই ওই ভদ্রলোক খুব অসুস্থ হয়ে যান এবং হঠাৎ করে কিন্তু লোকটা মারা যায় এবং লোকটা কিন্তু খুব সুস্থ ছিল। তো ওনারা বিশ্বাস করে যে হয়তো ওই আত্মাটাই ওনাকে, ওনার জীবনটাকে নিয়ে চলে গেছে। কিন্তু এটাই আর কি ঘটনা ছিল। তারপর থেকে আর ওই পরিবারে কোনো সমস্যা নেই। বাচ্চা মেয়েটাও তারপরে একদম যেরকম নর্মাল একটা বাচ্চা হয় সেরকমই ছিল। ওর ভিতরে আর কোনো পরিবর্তন কখনো দেখা যায়নি। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে।